ছাত্রছাত্রীরা, আমরা যে পৃথিবীতে বাস করি তাকে ঘিরে রয়েছে যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি আণুবীক্ষণিক বস্তু আছে, যেমন ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক। এগুলো শরীরে প্রবেশ করলে আমরা অসুস্থ হয়ে পড়ি। তার মানে কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না যে কোনো জীবাণু শরীরে প্রবেশ করলেই আমরা অসুস্থ হয়ে পড়ব। জীবাণু প্রবেশ করলে আমরা অসুস্থ হব কি হব না, সেটা কিন্তু নির্ভর করছে আমাদের শরীরের একটি বিশেষ ব্যবস্থা, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, যাকে এক কথায় বলা হয় ইমিউনিটি বা অনাক্রম্যতা। তোমরা খেয়াল করে দেখেছো যে কোনো প্রাণী যখন মারা যায় খানিকক্ষণের মধ্যেই তার শরীরে পচন শুরু হয়, অর্থাৎ তার শরীরে কিন্তু সেই প্রতিরোধ করার ক্ষমতা আর বর্তমান থাকে না। তো অনাক্রম্যতা বলতে গিয়ে প্রথমেই যেটা আমাদের বলছি যে কোনো একটি জীবাণুর মধ্যে শরীরে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনের অণু, যাকে আমরা এক কথায় বলতে পারি হ্যাপটেন অণু, মোটামুটি 2000 ডাল্টনের মতো এর আণবিক গুরুত্ব হয়ে থাকে। এই হ্যাপটেন অণু কোনো বাহক অণুর সঙ্গে, হ্যাপটেন অণু দেখতে পাচ্ছ, কোনো বাহক অণুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি করে অ্যান্টিজেন বা আগ্লুটিনোজেন। এই অ্যান্টিজেন বা আগ্লুটিনোজেন যখন উৎপন্ন হয়, তাকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্তরসে তৈরি হয় অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন। এই ইমিউনোগ্লোবিউলিনের সাথে অ্যান্টিজেনের বিক্রিয়া ঘটে এবং বলতে পারো লড়াই চলে। এই লড়াইয়ে যদি অ্যান্টিবডিগুলো জয়ী হয় এবং অ্যান্টিজেন পরাজিত হয়, তাহলে কিন্তু আমরা রোগাক্রান্ত হব না। আর যদি এমনটি হয়, উল্টোটি যদি হয়, অর্থাৎ যদি অ্যান্টিজেন জয়ী হয়, অ্যান্টিবডিগুলো হেরে যায়, তবে কিন্তু আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি। তাহলে এবার দেখো যে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা অনাক্রম্যতা, সেটি মূলত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে জন্মগত বা সহজাত, আর দ্বিতীয়টি হচ্ছে অর্জিত বা অ্যাকোয়ার্ড। তা আজকে আমি তোমাদের যেই ধরনের অনাক্রম্যতা স্বাভাবিকভাবে প্রকৃতিগতভাবে আমাদের শরীরে গড়ে ওঠে, অর্থাৎ সহজাত অনাক্রম্যতা বা জন্মগত অনাক্রম্যতা, সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের শরীরে যাতে রোগ জীবাণু প্রবেশ করতেই না পারে, সেই জন্য তৈরি হয়েছে ফার্স্ট লাইন ডিফেন্স। এবং ফার্স্ট লাইন ডিফেন্স বলতে দুরকম হয়ে থাকে, ভৌত প্রতিবন্ধক এবং শারীরবৃত্তীয় প্রতিবন্ধক। ভৌত প্রতিবন্ধক কোনগুলো? যেমন আমাদের দেহত্বক বা চামড়া। এই দেহত্বক কিন্তু অনেক জীবাণুকেই শরীরে প্রবেশ করতে দেয় না। দ্বিতীয়ত আমরা বলতে পারি মিউকাস পর্দা, আমাদের বিভিন্ন অঙ্গের অভ্যন্তরের ভিতরের প্রাচীর, যেমন ধরো আমাদের শ্বাসনালীর ভিতরের অংশ বা আমাদের খাদ্যনালীর ভিতরের অংশ, সেখানে মিউকাস পর্দা থাকে, শ্লেষ্মা ঝিল্লি থাকে, সেগুলো কিন্তু জীবাণুকে ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করে। এছাড়া রয়েছে দেহে অবস্থিত বিভিন্ন রোমগুলো, সেই রোমগুলোও কিন্তু জীবাণুকে প্রবেশ করতে দেয় না। যেমন আমরা জানি যে আমাদের নাকের ভিতরে যে রোমগুলো থাকে, সেই রোমগুলো কিন্তু অনেক ধুলো বালি সেগুলোকে শরীরের মধ্যে প্রবেশ করতে বাধা প্রদান করে। জেনে রাখবে যে আমাদের চোখের উপরে যে ভ্রু থাকে, এই ভ্রুরও কিন্তু কাজ রয়েছে, কপালের ঘামকে চোখে পড়তে দেয় না। তা সেগুলো সমস্তই কিন্তু ভৌত প্রতিবন্ধক। এছাড়া শারীরবৃত্তীয় কিছু প্রতিবন্ধক রয়েছে, যেমন ধরো প্রথমটি বলছি দেহ তাপমাত্রা। আমরা জানি যে আমাদের দেহে স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এবং এই তাপমাত্রা যদি হঠাৎ করে খুব বেড়ে যায়, একদম বেড়ে যাওয়ার কারণটা কেন, কি কারণে বেড়ে যায়? কারণ মানুষ হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। যখন শরীরে অতিরিক্ত পরিমাণে রক্ত প্রবাহ হয়, তখন দেহের তাপমাত্রা বেড়ে যায়। শরীরে কোনো জায়গায় সংক্রমণ হলে রক্তপ্রবাহ বেড়ে যায়, এবং এই বেড়ে যাওয়া অর্থ হচ্ছে ও চেষ্টা করছে জীবাণু যাতে প্রবেশ করতে না পারে। দ্বিতীয়ত যেটা বলছি যে ঘাম, আমাদের শরীরের যে অতিরিক্ত জল যখন দেহ থেকে ঘাম আকারে বের হয়, ঘামের সঙ্গে কিন্তু অনেক দূষিত পদার্থ দেহের বাইরে বের হয়ে যায়। এরপরে বলছি পিএইচ। পিএইচ হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আমরা জানি আমাদের রক্তের পিএইচ হচ্ছে 6.8 থেকে 7.5 পিএইচ হয়ে থাকে, অর্থাৎ আমাদের রক্ত কিন্তু স্বাভাবিকভাবে একটু ক্ষারীয় প্রকৃতির হয়। যদি কোনোভাবে রক্ত আম্লিক প্রকৃতির হয়ে যায়,
সেই আম্লিক পরিবেশ কিন্তু বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া তাদের পক্ষে খুব আরামদায়ক, একটা অপটিমাম কন্ডিশন, এবং সেই অবস্থায় কিন্তু শরীরে রোগজনক পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। সেরুমেনের কথা যদি বলতে হয় যে আমাদের যে কানের থেকে এক ধরনের রস নির্গত হয়, সেই রসটি জমে গিয়ে কর্ণমল তৈরি করে, কানের নোংরা যেটা আমরা বলে থাকি, এই সেরুমেনের মাধ্যমেও কিন্তু অনেক জীবাণু শরীর থেকে বের হয়ে যায়। এছাড়া আছে ন্যাচারাল কিলার সেল, অর্থাৎ স্বাভাবিক ঘাতক কোষ, যে রক্তরসে বর্তমান থাকে, এবং এরাও কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্স এর শারীরবৃত্তীয় প্রতিবন্ধক রূপে কাজ করে। এরপরে আমরা যেটা বলবো তোমাদের সেকেন্ড লাইন ডিফেন্স, অর্থাৎ ফার্স্ট লাইন ডিফেন্স যদি কোনো কারণে ব্যর্থ হয়, তখন কিন্তু সেকেন্ড লাইন ডিফেন্স আমাদের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে থাকে। প্রথমেই যেটা বলছি WBC, মানে হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের দেহে অতন্দ্র প্রহরীর মতো কাজ করে, অর্থাৎ কোন রোগ জীবাণু যদি প্রবেশ করে তাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা কিন্তু গিলে ফেলে। যা বিশেষ করে আমাদের শরীরে যে লিম্ফোসাইট এবং মনোসাইট নামে শ্বেতকণিকা রয়েছে, দানাবিহীন শ্বেত রক্তকণিকা, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নিউট্রোফিল কিন্তু নামে যে শ্বেত রক্তকণিকা, সেটা আমাদের অনাক্রম্যতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট আমি বলবো ম্যাক্রোফাজ, এবং এই ম্যাক্রোফাজটি কিন্তু মূলত মনোসাইট নামে যে শ্বেত রক্তকণিকা তার থেকে উৎপন্ন হয়, এবং এই ম্যাক্রোফাজ এই অ্যান্টিজেনকে গিলে ফেলে, এবং এই আলাও কিন্তু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। পরবর্তীতে বলতে হয় যেটা আমাদের শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন, যখন কোনো শরীরে কোনো রোগ জীবাণুকে আক্রমণ হয়, শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন শুরু হয়, অর্থাৎ বিভিন্ন রকম ইন্টারফেরন জাতীয় পদার্থ উৎপন্ন। ইন্টারফেরনটা বলি, যখন কোনো ভাইরাসের সংক্রমণ হয়, শরীর থেকে এক ধরনের গ্লাইকোপ্রোটিন ধর্মী পদার্থ উৎপন্ন হয়, যাকে বলা হয় ইন্টারফেরন। এবং ইন্টারফেরন কিন্তু প্রদাহ সৃষ্টি করে এবং আমাদের শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া যতগুলো কথা বললাম সবগুলো মিলে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় আমাদের শরীরে, যাকে বলা হয় কমপ্লিট সিস্টেম। তো এই যে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স এবং সেকেন্ড লাইন ডিফেন্স, এগুলোর মাধ্যমে অনাক্রম্যতা তৈরি হয়, এবং এই অনাক্রম্যতা তৈরি তো সরাসরি হতে পারে না, কোনো অঙ্গের মাধ্যমে তৈরি হয়। এই অঙ্গগুলো কি কি? যেমন আমাদের প্রাথমিক কিছু লিম্ফয়েড অঙ্গ রয়েছে, যেমন থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি থেকে যে আমাদের যে অটোইমিউন সিস্টেম গড়ে ওঠে, এই থাইমাস গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয়, সেটা কিন্তু আমাদের শরীরে নিজের থেকে অনাক্রম্যতা তৈরি করতে সক্ষম হয়। এছাড়া আমরা বলবো অস্থিমজ্জা। অস্থিমজ্জা হচ্ছে তোমার বোন ম্যারো। এই অস্থিমজ্জার যে কোষগুলো আছে, মানে স্টেম সেল বলে থাকি, এই স্টেম কোষগুলো কি, অর্থাৎ যেই কোষগুলো নাকি বিভিন্ন ধরনের কোষ উৎপন্ন করতে সক্ষম। এই স্টেম কোষগুলো থেকে মূলত দুই ধরনের লিম্ফোসাইট উৎপন্ন হয়। প্রথমটি হচ্ছে টি লিম্ফোসাইট এবং দ্বিতীয়টি হচ্ছে বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট যে টি কোষগুলো উৎপন্ন করে, যেমন ধরো এই হেল্পার টি কোষ, সাপ্রেসার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, ডিলেট হাইপার সেন্সিটিভিটি টি কোষ এবং মেমোরি বা স্মৃতি টি কোষ, এগুলো শরীরে কোষ নির্ভর অনাক্রম্যতা গড়ে তোলে। কোষ নির্ভর অনাক্রম্যতা গুলো মূলত এই ভৌত প্রতিবন্ধক ও শারীরবৃত্তীয় প্রতিবন্ধক রূপে আমাদের শরীরে অনাক্রম্যতা গড়ে তুলতে সক্ষম। এছাড়া আমাদের শরীরে রক্তে যখন প্রবেশ করে যায়, এই প্লাজমা রসের মধ্যে কিন্তু এক ধরনের কি হয়, বিটা লিম্ফোসাইট বি কোষ উৎপন্ন করে, এবং এই বি কোষ থেকে প্লাজমা কোষ এবং স্মৃতিকোষ উৎপন্ন হয়, এবং এই প্লাজমা কোষ এবং স্মৃতিকোষ মিলে রসভিত্তিক অনাক্রম্যতা সৃষ্টি করে। তাহলে আমরা বুঝলাম যে বি লিম্ফোসাইট নামটা কিভাবে হয়েছে। এটা মূলত বন বা পাখি শরীরে প্রথম পাওয়া গেছিল, বি লিম্ফোসাইট। আর টি কথা অর্থ হচ্ছে থাইমাস, থাইমাস লিম্ফোসাইট, থাইমাস গ্রন্থি থেকে এটি মূলত উৎপত্তি লাভ করে। এছাড়া এরপরে তুমি দেখো যে লসিকা তন্ত্র বলে তন্ত্র আছে। আমরা জানি যে শরীরে যে সমস্ত জায়গায় রক্ত প্রবেশ করতে পারে না, সেখানে কিন্তু লসিকা বলে একটা পরিবর্তিত কলারস অবস্থান করে। এই লসিকা তন্ত্রের মাধ্যমেও কিন্তু আমাদের শরীরে অনাক্রম্যতা তৈরি হয়। লসিকা তন্ত্র আমাদের লসিকা গ্রন্থি, যেমন প্লিহা বৃহৎ লসিকা গ্রন্থি, লসিকা বাহ, এগুলো দিয়ে তৈরি হয়। এরপর আমরা যেটা বলছি যে ত্বকের ব্রঙ্কাসের মিউকাসের সংলগ্ন যে লিম্ফয়েড কলা, অর্থাৎ ত্বকের গায়ে লেগে থাকে ব্রঙ্কাসের, অর্থাৎ ফুসফুসের যে প্রবেশ করে যে নালী ব্রঙ্কাস, এবং মিউকাস পর্দার বাইরের সঙ্গে যে লিম্ফয়েড কলাগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের শরীরে গৌণ লিম্ফয়েড অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এইভাবেই আমাদের শরীরে অনাক্রম্যতা তৈরি হয়। এবার যেটা বলছি যে কিভাবে অনাক্রম্যতা গড়ে ওঠে। তো এই যে হ্যাপটেন অণু বললাম, এই হ্যাপটেন অণুগুলো বাহকের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে অ্যান্টিজেন, এবং অ্যান্টিজেন কিন্তু তৈরি হয় বলে কি হবে, শরীরে অ্যান্টিবডি তৈরি হবে।
এই অ্যান্টিবডির নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, এবং এদের আণবিক গুরুত্ব খুব বেশি হয়ে থাকে, প্রায় 90,000 থেকে 1.5 লক্ষ ডাল্টন পর্যন্ত হয়ে থাকে। তো এক একটি অ্যান্টিবডি দেখতে কেমন হয়, ছবি দেখতে পাচ্ছ, এই অ্যান্টিবডিগুলো দেখতে অনেকটা ইংরাজি ওয়াই অক্ষরের মতো হয়, এবং এর দুটো অংশ থাকে, একটা ভারী চেইন যেটা বড় দেখতে পাচ্ছ, আর দুটো হচ্ছে হালকা চেইন। এরা মূলত দ্বিযোজী হয়ে থাকে, এবং এই যে দুটো ভারী চেইন এরা পরস্পরের সঙ্গে একটা বন্ধনী দিয়ে, গ্লুকোসাইডিক বন্ধনী দিয়ে যুক্ত থাকে, এবং এই যে হালকা চেইন এবং ভারী চেইন উভয়ের ক্ষেত্রেই সংবন্ধনকারী অঞ্চল রয়েছে, এই অঞ্চলে কিন্তু অ্যান্টিজেন যুক্ত হয় এবং অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়া শুরু হয়। তো এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি মূলত 5 ধরনের হয়ে থাকে। আমি বাচ্চাদের ছোটদের শেখাই যে অ্যান্টিবডি মনে রাখার নিয়ম হচ্ছে ডি গেম, ডিফেন্স গেম। ডি মানে আইজিডি, জি এর আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই। তা এর মধ্যে আইজিএম যেটি, এটা পেন্টামার, অর্থাৎ এই ধরনের গঠন 5টি থাকে। তার মানে 10টি এর অ্যান্টিজেন সংবন্ধনকারী অংশ কিন্তু থাকে। আইজিএম সবচেয়ে বেশি কার্যকরী হয়, যদিও আমাদের শরীরে খুব কম পরিমাণে থাকে, 8 থেকে 10% পরিমাণে থাকে। এবং কিন্তু মনে রাখবে জন্মের সময় ভ্রূণ অবস্থায় কিন্তু আইজিএমই তৈরি হয়, এবং সবচেয়ে প্রথম অ্যান্টিবডি আইজিএম, হ্যাঁ, এবং বৃহৎ আকৃতি পেন্টামার হয়ে থাকে। আইজিএ এরা কিন্তু মনোমার এবং ডাইমার 2 রকমের হয়ে থাকে। এছাড়া হচ্ছে আইজিজি, সবচেয়ে বেশি পরিমাণে থাকে আইজিজি, যেটা 75% আইজিজি থাকে আমাদের শরীরে। তো এইগুলো মিলে আমাদের তৈরি হয়। এবং কি করে অ্যান্টিবডি কাজ করে আমি একটু বলছি। অ্যান্টিবডি মূলত 6 রকম ভাবে আমাদের শরীরে অনাক্রম্যতা গড়ে তুলতে সক্ষম। প্রথমটি বলছি নিউট্রালাইজেশন, অর্থাৎ প্রশমনকরণ, অর্থাৎ যখন অ্যান্টিজেন প্রবেশ করে তখন অ্যান্টিবডিগুলো কি করে, এই অ্যান্টিজেনগুলোকে প্রশমিত করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে আগ্লুটিনেশন, অর্থাৎ সমস্ত অ্যান্টিজেনগুলোকে একখানে করে সেগুলোকে অ্যান্টিবডির উপাদেয় করে তোলে, একে বলা আগ্লুটিনেশন বা জমাটবদ্ধকরণ। 3 নম্বর বলা হয় প্রেসিপিটেশন, অর্থাৎ মানে হচ্ছে অধক্ষেপণ, অর্থাৎ এই সমস্ত প্রোটিনগুলো একখানে থিতিয়ে পড়ে মানে বলা হয় প্রেসিপিটিন। এছাড়া লাইসিস হয়, অর্থাৎ লাইসিস মানে হচ্ছে ভেঙে দেওয়া, অ্যান্টিজেন অণুকে প্রোটিন থেকে ভেঙে দেয়, প্রোটিনলাইটে কিছু এনজাইম নির্গত হয়, প্রোটিন অণুকে ভেঙে দেয়, তাকে বলা হয় লাইসিস। এবং এরপরে আসছে অপশনাইজেশন। অপশনাইজেশন কথার অর্থ হচ্ছে তোমার অর্থাৎ উপাদেয় করে তোলা, উপাদেয় করে তোলার কাজও কিন্তু এই অ্যান্টিবডিগুলো করে থাকে। এছাড়া কমপ্লিট অ্যাক্টিভেশন, সম্পূর্ণভাবে সক্রিয়করণ করার কাজ কিন্তু অ্যান্টিবডি দ্বারাই সম্পন্ন হয়ে থাকে। তোমরা বুঝতে পারলে যে আমাদের শরীরে কিন্তু কিভাবে জন্মগত অনাক্রম্যতা বা সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে। অন্য একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যেটা নাকি অর্জিত অনাক্রম্যতা অর্থাৎ অ্যাকোয়ার ইমিউনিটি সেটা বোঝানোর চেষ্টা করব। তোমরা খেয়াল রাখবে যে আমার ভিডিওগুলো দেখবে যে আমার ভিডিওতে কোনটার মধ্যে কিন্তু ওই অর্জিত অনাক্রম্যতা নিয়ে আমি বিস্তৃতভাবে আলোচনা করেছি। তো আমাদের চেষ্টা করতে হবে যে এই যে লকডাউন চলছে যার দিকে, আমাদের চেষ্টা করতে হবে যে প্রচুর পরিমাণে আইজিএম এবং আইজিজি পরিমাণ বৃদ্ধি করা। তা আইজিএম পরিমাণ যদি শরীরে বৃদ্ধি করতে হয় তাহলে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক বিভিন্ন রকমের খাদ্যের কথা বলেছে, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য, টক জাতীয় খাবার। এই টক জাতীয় খাবার আমাদের খুব বেশি পরিমাণে খেতে হবে, এবং রান্নাতে হলুদ, আদা এবং কালো জিরা এই ধরনের মশলার কিন্তু ব্যবহার আমার স্বাভাবিকভাবে যেটা আমরা করে থাকি তার থেকে একটু বেশি পরিমাণে এখন করতে হবে। কারণ আমাদের শরীরে অনাক্রম্যতা বৃদ্ধি পেলে কিন্তু আখেরে আমাদেরই লাভ। কারণ লকডাউন চললেও যদি উঠে গেলে আমাদের তো বের হতে হবে। তা আমাদের লকডাউন উঠে গেলেই যে এমন তো নয় যে কোভিড-19 পুরোপুরি বিদায় নেবে, আমাদের এই পরিবেশের সঙ্গে যুঝতে হবে। তাই আমাদের অনাক্রম্যতা বৃদ্ধি করলে কিন্তু আমাদের নিজেদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেই আমাদের বাইরে বের হতে হবে। তাই এই তোমার দ্বাদশ শ্রেণীর অন্তর্গত রোগ ও স্বাস্থ্যব্যাধির যে অনাক্রম্যতা যে অধ্যায়টি আমি তোমার সাথে আলোচনা করলাম। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করে বা মেসেজ করে আমাকে জানবে, বা তোমাদের যে স্কুলের যে মাননীয় শিক্ষক মহাশয়রা আছে তাদের কাছেও ফোন করে তোমরা কিন্তু জেনে নিতে পারো। আর আমি তোমাদের যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি কিছু উপকারে লাগে তবে আমি বুঝবো যে চেষ্টা সার্থক হয়েছে। এই বলেই আজকে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।